এই ক্লাসে মৌর্য যুগের যে প্রশাসনিক ব্যবস্থা এবং মৌর্য যুগের পতন এই বিষয়টি ইনডেপথ আলোচনা করব। এই মৌর্য যুগ হচ্ছে খুব ইম্পর্টেন্ট বিষয় প্রাচীন ভারতের ইতিহাসে। যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস এর মতন বড় পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব ইম্পর্টেন্ট হবে, কারণ গুরুত্ব সহকারে এবং মাইন্ড ম্যাপের মতো নোট তৈরি করে বা সেই রকমভাবে আলোচনা করব বিষয়টিকে। দেখুন, মৌর্য যুগ সময়কাল হচ্ছে 137 বছর রাজত্ব করেছিল মৌর্যরা। 137 বছর। টাইম লাইন কত? 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 187 খ্রিস্টপূর্বাব্দ, মানে 324 বিসি থেকে 187 বিসির মধ্যে মৌর্য যুগের শাসন ভারতে চলেছিল। বেশ, প্রধান অবদান কি? প্রধান অবদান মৌর্য যুগের যে শাসন ব্যবস্থা তাতে প্রধান অবদান ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এই দুজনের। চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক এই দুজন ছিলেন শাসক যে মৌর্য সাম্রাজ্যের ইতিহাসে, মানে মুখ্য দুই শাসক চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক। বিস্তার যদি দেখতে যাই তাহলে পূর্বে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে কাথিয়াওয়াড় এবং উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত এই মৌর্য সাম্রাজ্যের বিস্তার ছিল। পূর্বে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে কাথিয়াওয়াড় এবং উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত ছিল মৌর্য সাম্রাজ্যের বিস্তার। প্রশাসনিক ব্যবস্থার বুনিয়াদ যদি দেখতে যাই, ভারতে প্রশাসনিক ব্যবস্থার যে বুনিয়াদ সেটা আমরা ঋগ্বৈদিক যুগের যে সময়কাল তখন থেকেই প্রশাসনিক যে বিষয় ধারণা গড়ে উঠেছিল, সভা সমিতি, তখন আমরা কিছুটা পড়েছিলাম, তাই বুনিয়াদটি তখন থেকে তৈরি হয়েছিল। আলেকজান্ডারের সময় পাঞ্জাবের উত্তর পশ্চিম ভারতে প্রজাতান্ত্রিক শাসন ছিল। আলেকজান্ডারের সময় কোথায়? পাঞ্জাবের পাঞ্জাব এবং উত্তর পশ্চিম ভারতগুলো অঞ্চলে প্রজাতান্ত্রিক শাসন ছিল, মানে প্রজারা সেখানে শাসন করত। কারা শাসন করত? প্রজারা, পাঞ্জাব ও উত্তর পশ্চিম ভারতে। চন্দ্রগুপ্ত মৌর্য এই যে প্রজাতান্ত্রিক রাজ্যগুলো ছিল সেগুলোকে অধিকার করে নিয়েছিল। কে? চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শাসক, প্রথম প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। বেশ, এখন এই যে মৌর্য যুগের ইতিহাস আমরা পড়ছি, সেই মৌর্য যুগের ইতিহাসের ঐতিহাসিক উপাদান কি কি, মানে কোন কোন ইতিহাসের উপাদান থেকে আমরা মৌর্য যুগ সম্পর্কে জানতে পারবো? প্রথম হচ্ছে মেগাস্থিনিসের বিবরণ, কারণ আমরা দেখেছি যে মেগাস্থিনিস কিন্তু এই মৌর্য যুগের সময়কালেই ভারতে এসেছিল। মৌর্য রাজদরবারে মেগাস্থিনিস এসেছিল। সেলুকাস মেগাস্থিনিসকে পাঠিয়েছিল মৌর্য যুগের রাজদরবারে। এই মেগাস্থিনিস লিখেছিল ইন্ডিকা নামে একটি বই। দ্বিতীয় যে উপাদান কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে আমরা মৌর্য যুগ সম্পর্কে জানতে পারি। তৃতীয় অশোকের অনুশাসনগুলি খুব খুব ইম্পর্টেন্ট। অশোকের যে অনুশাসনগুলি আছে মৌর্য সাম্রাজ্যের ইতিহাস জানার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। মেগাস্থিনিস ছিলেন গ্রিক দেশ থেকে আগত, যে সেলুকাসের দূত হিসেবে তিনি এসেছিলেন মৌর্য দরবারে এবং তিনি ইন্ডিকা নামে বইটি রচনা করেছিলেন। কে রচনা করেছিলেন? মেগাস্থিনিস। মেগাস্থিনিসের যে ইন্ডিকা মূল গ্রন্থ সেই বইটি কিন্তু পাওয়া যায় না, কিন্তু সেই বই থেকে তথ্য লিখেছিলেন বিশেষ কয়েকটি ঐতিহাসিক। তারা হলেন অ্যারিয়ান, স্ট্র্যাবো এবং ডায়োডরাস। অ্যারিয়ান, স্ট্র্যাবো এবং ডায়োডরাসের রচনা থেকে সেই মেগাস্থিনিসের বিষয়গুলি আমরা জানতে পারি, কারণ মূল যে ইন্ডিকা গ্রন্থ সেটি পাওয়া যায়নি। বেশ, এই তিনজনের কাছ থেকে আমরা মেগাস্থিনিসের যে তথ্য সেগুলো কিন্তু পেয়ে যাই। এখন অর্থশাস্ত্র যেটি, তার উপর কতটা নির্ভর করা যায় সেটি যদি আমরা দেখতে যাই তাহলে দেখতে পাচ্ছি যে ভাষাগত পার্থক্য আছে অর্থশাস্ত্রে, এবং অর্থশাস্ত্রের যে রচনা সেটা একজন মানুষ বা শুধুমাত্র চাণক্য রচনা করেছে সেটা ঐতিহাসিকরা মনে করেন না। অর্থশাস্ত্রের যে ভাষাগত পার্থক্য সময়ের সঙ্গে সঙ্গে সেটা মনে করা হয় যে অর্থশাস্ত্র দীর্ঘদিন ধরে রচনা হয়েছিল। বেশ, সপ্ত অঙ্গের কথা প্রথম আসবে। মৌর্য যুগের প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে আমরা এখন প্রবেশ করেছি। সপ্ত অঙ্গ, সে সপ্ত অঙ্গ কি? রাজা, 1 নম্বরে হচ্ছে রাজা, 2 নম্বরে হচ্ছে অমাত্য, 3 নম্বরে হচ্ছে জনপদ, 4 নম্বরে দুর্গ, 5 নম্বরে কোষ, 6 নম্বরে বল এবং 7 নম্বরে সুহৃত। এই হলো সপ্ত অঙ্গ, মানে রাষ্ট্রের 7টা অঙ্গ যার দ্বারা মৌর্য শাসন ব্যবস্থা বা রাষ্ট্রটি চলত, এই 7টি অঙ্গের দ্বারা। বেশ, শাসন কাঠামো কেমন ছিল? রাজতান্ত্রিক। রাজতান্ত্রিক মানে বংশানুক্রমিকভাবে রাজা পুত্র হিসেবে সিংহাসনে বসত। বেশ, রাজপদ ছিল বংশানুক্রমিক এবং অতিমাত্রায় কেন্দ্রীভূত বলে উল্লেখ করা হচ্ছে। কেন্দ্রীভূত মানে হচ্ছে যে রাজা স্বয়ং সিদ্ধান্ত নেবে, প্রশাসনিক ব্যবস্থার ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে রাজা স্বয়ং।
রাজা প্রথম বিচার, আইন এবং সামরিক 3 ক্ষেত্রে রাজা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। গুপ্তচরদের থেকে খবর সংগ্রহ করবে রাজা, সরাসরি গুপ্তচররা রাজাকে খবর জানাবে। প্রজার তুলনায় রাজা শ্রেষ্ঠ ছিল। অশোকের সময়কালে প্রজার তুলনায় রাজা শ্রেষ্ঠ ছিল এই কারণে যে অশোক নিজে দেবনামপ্রিয় উপাধি ধারণ করেছিলেন। সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে রাজা প্রজার তুলনায় ছিল শ্রেষ্ঠ স্থানের অধিকারী। অর্থশাস্ত্রতে বলা হচ্ছে যে রাজা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ। অর্থশাস্ত্র মুখ্য উপাদান আমাদের ইতিহাস জানা তখনকার সময়কালের মধ্যে, মেগাস্থিনিসের উপাদানও তাই। অর্থশাস্ত্রে দাবি করা হচ্ছে যে সেনাবাহিনীর সর্বোচ্চ, তবে অর্থশাস্ত্রকে কিন্তু একদম অ্যাকিউরেটভাবে গ্রহণ করা যায় না, কারণ অর্থশাস্ত্রের বহু তথ্য আছে বা বহু লেখার ক্ষেত্রে বহু পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে ভাষার ক্ষেত্রে। শাসন হলো আইনের উৎস। আইনের উৎস কি? শাসন। রাজার দ্বারা যে আইন নির্ধারিত হবে তার দ্বারাই দেশের শাসন চলবে। মেগাস্থিনিস রাজার সম্পর্কে বলছে যে রাজা কেমন ছিল। মেগাস্থিনিস বলছেন যে রাজা ছিল কঠিন পরিশ্রমী ব্যক্তি, খুব পরিশ্রম করত। রাজার দিবানিদ্রার সময় ছিল না, এমনকি পোশাক যখন বদলাতো রাজা তখনও নাকি রাজা শাসন কার্যে অংশগ্রহণ করে থাকতো। কি বলছে সে কথা? মেগাস্থিনিসের কাছ থেকে সে তথ্য আমরা পাচ্ছি। বেশ, প্রজার প্রতি দৃষ্টি কেমন ছিল? উদার, জনকল্যাণমূলক কাজ করত এবং প্রজা রাষ্ট্রের হলো প্রধান অঙ্ক। প্রজার প্রতি রাজার যে দৃষ্টিভঙ্গি ছিল সেটি উদার ছিল বলে উল্লেখ করা হচ্ছে। বেশ, অশোকের যে স্বৈরাচারী শাসন সেটি অশোকের সময় কিন্তু ছিল না। অশোকের সময় স্বৈরাচারী শাসন ছিল না। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় স্বৈরাচারী শাসন কিছুটা ছিল ধরা যেতে পারে, কারণ চন্দ্রগুপ্ত রক্ত এবং লৌহ নীতিতে বিশ্বাস করত। কিন্তু অশোকের বিষয় যে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল তারপরে কিন্তু অশোক ধর্মনীতি প্রয়োগ করে, যারই কারণে হিংসা তখন অশোক কমিয়ে দিয়েছিল, যে কারণে তখন যে স্বৈরাচারী শাসক এমনটা অশোকের ক্ষেত্রে মনে করা হয় না। কারণ অশোক প্রজাদের জন্য যে কার্যকলাপ নিয়েছিল, অশোক প্রজাদের যে উন্নতির জন্য, প্রজাদের সুযোগ সুবিধা করার জন্য বহু পন্থা বা ব্যবস্থা অশোক নিয়েছিল, যেমন কূপ খনন করা, প্রচুর পরিমাণে গাছ লাগানো, বা মানুষ যখন রাস্তায় হেঁটে যাবে দীর্ঘ রাস্তা তখন সেখানে নির্দিষ্ট জায়গায় জায়গায় কূপ খনন করে দেওয়া, তারা যাতে সহজে জল পায়, এগুলো হচ্ছে কি প্রজাদের সুবিধার জন্য এগুলি করেছিল। বেশ, দ্বিতীয় হচ্ছে অমাত্য। অমাত্য বা সচিব কে ছিল? অর্থশাস্ত্রের বলছে, অর্থশাস্ত্রে উল্লেখ করা হচ্ছে যে একটি চাকার দ্বারা কখনো গাড়ি চলে না, তাই রাজার দ্বারা শুধুমাত্র একটা রাজ্য চলতে পারে না। তাই বলছে যে রাজা কে পরামর্শ দেবে কে? সচিব। সচিবের পরামর্শ অনুযায়ী রাজা রাজত্ব করবে। মেগাস্থিনিস বলছেন এদের রাজস্ব নিরূপক বা উপদেষ্টা। এরা ছিল অভিজাত শ্রেণী। মেগাস্থিনিস এদের বলছেন কি রাজস্ব নিরূপক বা উপদেষ্টা। রাজস্ব নিরূপক মানে কত পরিমাণ রাজস্ব বা ট্যাক্স আদায় করা হবে এরা নির্ধারণ করতো, এবং উপদেষ্টা তারা পরামর্শ দিত রাজাকে। কারা? অমাত্যরা। সচিবদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ছিল মন্ত্রীন। সচিব যারা ছিল বা দ্বিতীয় যেটা অমাত্য বা সচিব, তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মন্ত্রীন, যারা পরামর্শ দিতেন। তাদের নিচে যারা ছিল মন্ত্রী পরিষদ। এখন মন্ত্রীনরা, মন্ত্রী পরিষদ হচ্ছে নিচে আর মন্ত্রীন হচ্ছে একটু উচ্চ। কেন? কীভাবে বুঝতে পারবো? দেখুন, মন্ত্রীনদের বেতন হচ্ছে 48,000 পন, অন্যদিকে মন্ত্রী পরিষদের বেতন হচ্ছে 12,000 পন। সুতরাং বেতন থেকে আমরা বুঝতে পারছি যে মন্ত্রীনরা ছিল উচ্চ পদের। কিছু অমাত্য ছিল যারা শাসন ও বিচার বিভাগে কাজ করত, যেমন সমারহতা ও সন্নিধাত্রীরা। সমারহতারা রাজস্ব বিভাগের প্রধান ছিল, তারা ট্যাক্স আদায় করত রাজস্ব বিভাগে। দেওয়ানি ও ফৌজদারিতে নিযুক্ত ছিল তারা যারা ধর্মীয় পরীক্ষায় উত্তীর্ণ হতো এবং ধর্মপদাশুদ্ধ বলা হতো এদের। ধর্মপদাশুদ্ধ তারা ধর্মীয় বিধান দিত, ধর্মীয় বিচার কার্য পরিচালনা করত। এদের ধর্মীয় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হতো, এদের বলা হচ্ছে ধর্মপদাশুদ্ধ। পরবর্তী হচ্ছে যে ভয়পদাশুদ্ধ নামে একটি পদ আছে, যেটা হচ্ছে ভয়ের পরীক্ষায় এদের উত্তীর্ণ হতো, মানে এদের সাহসের পরিচয় দিতে হতো। অর্থশাস্ত্রে 32 ধরনের অধ্যক্ষের কথা বলা হচ্ছে। অধ্যক্ষ মানে তারা এক একটা বিষয়ে এক্সপার্ট মানে মানুষ ছিলেন। 32 ধরনের অধ্যক্ষ। 1 নম্বর আমরা বিশেষ 2-3টে অধ্যক্ষ এবং জানবো, বলাধ্যক্ষ, নব্যাধ্যক্ষ এবং গব্যাধ্যক্ষ। এই ধরনের বলাধ্যক্ষ মানে যারা শাসন বিষয়ে ছিল, গব্যাধ্যক্ষ মানে যারা গরু বা গরুর এই সমস্ত গবাদি পশু দেখাশোনা করতো, এইরকম তারা স্পেশালিস্ট ছিল। অ্যাগ্রোনোময় ছিল যারা মৌর্য শাসনতে অ্যাগ্রোনোময় নামে পরিচিত ছিল, যারা জেলা শাসন করত। অস্টিনময় ছিল যারা পৌর শাসন করত। উপদর্শক ছিল অধ্যক্ষরা।
সমস্ত কর্মচারীর বেতন দেওয়া হতো নগদে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে মৌর্য সময়কালে সমস্ত যারা কর্মচারী ছিল তাদের নগদে বেতন দেওয়া হতো। কোনো রকম জায়গির ব্যবস্থা বা জায়গির প্রথা মোগল যুগের সময়কালের মতো যে জায়গির ব্যবস্থা তা কিন্তু এখানে ছিল না, নগদে বেতন দেওয়া হতো। মেগাস্থেনিস চন্দ্রগুপ্তের বিশাল স্থায়ী সৈন্য ছিল বলে উল্লেখ করেছেন। মেগাস্থেনিস বলছেন যে চন্দ্রগুপ্তের বিরাট স্থায়ী সৈন্য ছিল। কার? চন্দ্রগুপ্তের বিরাট স্থায়ী সৈন্য ছিল। 30 জন সদস্যের সমিতি ছিল। রাজকীয় বিচারালয় ছিল। রাজকীয় বিচারালয় ছিল একটি, যেটা প্রধান বিচারালয়, প্লাস আরও ছিল কি নগর ও জনপদগুলিতে বিচারালয় ছিল। নগর মানে একটি শহর অঞ্চল, এবং জনপদগুলি মানে গ্রামের চেয়ে বড় বা গ্রামের মতন যে এলাকা সেখানেও কিন্তু বিচারালয় ছিল। বিচার ব্যবস্থার শীর্ষে ছিলেন রাজা। রাজা যা বলবেন সেটাই হবে। নগরে যে বিচার করত তিনি ছিলেন পৌর ব্যবহারিক। নগরের বিচারককে বলা হতো পৌর ব্যবহারিক। অশোকের ধৌলি শিলালেখতে নগর ব্যবহারিক মহামাত্র এর উল্লেখ আছে। নগর ব্যবহারিক মহামাত্র যিনিও বিচারক ছিলেন। গ্রামের যারা বিচারক ছিলেন তারা ছিলেন রজুক। গ্রামের বিচার করতেন তারা ছিলেন রজুক নামে পরিচিত। ছোট ছোট বিষয়ে মোড়ল বা বয়োজ্যেষ্ঠরা বিচার করতেন। ছোট ছোট বিষয়ে কারা ছিলেন? মোড়ল বা বয়োজ্যেষ্ঠ। এখন আমরা গ্রামে বা গ্রাম্য অঞ্চলে মোড়লের নাম শুনতে চাই, যে মোড়লকে ডাকো। মোড়ল মানে কি? গ্রামের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তাকে গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হিসেবে রাখা হয় এই কারণে যে গ্রামে যখন কোনো সমস্যা হবে তখন সেই ব্যক্তিটি এসে তার সেই সমস্যার সমাধান করে দেবে। এই কারণে গ্রামের সে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটিকে মোড়ল হিসেবে রাখা হয়, যেটি মৌর্য যুগের সময়কালেও আমরা দেখতে পাচ্ছি। অর্থশাস্ত্রতে ধর্মস্বীয় এবং কণ্টক শোধক নামে দুই ধরনের বিচারালয় দেখা যাচ্ছে। ধর্মস্বীয়তে হতো দিওয়ানি মামলার বিচার করা এবং কণ্টক শোধনে হতো ফৌজদারি বিচার। এখন আমরা যদি শাস্তির ক্ষেত্রে দেখতে যাই, শাস্তি কেমন ছিল? অঙ্গচ্ছেদ করা হতো, মানে বিভিন্ন তার যে আসামি বা যে অন্যায় করেছে তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গ যে বিষয়গুলি সেগুলি সে কেটে নিত। যেমন কারো হাত কেটে নেওয়া বা কান কেটে নেওয়া, এই সমস্ত বিষয়গুলি প্রচলিত ছিল। মৃত্যুদণ্ড দেওয়া হতো তাদের। চতুর্থ মুখ্য স্তম্ভ শাসনে জানা যাচ্ছে অশোকের দিল্লি তোপড়াতে যেটি পাওয়া গেছে ব্যবহার সমতার কথা বলেছে, যেখানে বিচার কার্য, ব্যবহার সমতা মানে বিচার কার্য, এবং দণ্ড সমতায়, দণ্ড সমতা মানে শাস্তি বিধানে যেমন কোনো অসামঞ্জস্য না থাকে। অশোকে কথা বলছে যে ব্যবহার সমতা মানে বিচার কার্যে যেমন অসমতা না থাকে, কোনো মানুষ বিচারের জায়গায় যেমন ফাঁকি না পেয়ে যায়, তার নিজস্ব যে আভিজাত্য, প্রচুর টাকার মালিক যে, সে যেমন বেঁচে যেতে না পারে, এই ব্যবস্থা করেছিল সে। এবং কণ্টক শোধনে সবাই যেমন সমান শাস্তি পায় সমান অন্যায়ের কারণে। বোঝা গেল? ধৌলি শিলালেখিতে বলছেন অশোক কর্মচারীরা যেন সঠিক কর্তব্য পালন করে। ধৌলি শিলালেখিতে অশোক বলছেন যে যারা কর্মচারী আছে তারা যেন সঠিকভাবে সিদ্ধান্ত পালন করে, সঠিকভাবে তাদের কাজ যেমন পালন করতে হবে, যেমন কোনো রকম দুর্নীতি না থাকে, এই কথা। চতুর্থ মুখ্য স্তম্ভ শাসনে বলছেন যে যারা বেশি অপরাধ করবে তাদের মৃত্যুদণ্ড। চতুর্থ যে মুখ্য স্তম্ভ শাসন, সেখানে বলা হচ্ছে যারা বেশি অন্যায় করবে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। 3 দিন তাদের সময় দেওয়া হতো। খুব ইম্পর্টেন্ট বিষয়টি, যে যারা আসামি বলে নির্বাচিত হচ্ছে, যারা সেই আসামি বলে নির্বাচিত, তারা যারা দোষ করেছে, যাদের বিচারে হয়তো মৃত্যুদণ্ড হয়েছে, তাদেরও 3 দিন সময় দেওয়া হতো, যে সেই 3 দিনের মধ্যে তুমি, তোমার যদি কোনো কাজ থাকে, তোমার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করা, তোমার ধর্মের যদি কোনো কাজ থাকে সেগুলো তুমি করে ফেলো, শেষ সুযোগ। গুপ্তচর ছিল অন্যতম অঙ্গ মৌর্য শাসন ব্যবস্থায়। গুপ্তচর মানে আজ থেকে এত বছর আগের ইতিহাসে যে গুপ্তচর ব্যবস্থা ছিল তা ভাবলেই অবাক হতে হয় আমাদের। গ্রিক স্ট্র্যাবো বলেছেন, গ্রিক ঐতিহাসিক স্ট্র্যাবো বলেছেন যে পরিদর্শক নামে গুপ্তচর ছিল। কি নামে? পরিদর্শক। অ্যারিয়ান বলছেন যে গুপ্তচর যারা ছিলেন তারা ছিলেন তত্ত্বাবধায়ক। পরিদর্শকরা ছিল নগর পরিদর্শক, শিবির পরিদর্শক। নগর পরিদর্শক, নগর মানে শহরের পরিদর্শক কথা বলছে, এবং শিবির পরিদর্শকে যারা ছিল তাদের এইখানে একটু মনে রাখার বিষয়, যে ইম্পর্টেন্ট বিষয়, যে নারীরাও থাকতো। শিবির পরিদর্শকে নারীরা থাকতো, বিশেষ করে যারা গণিকা সেই সমস্ত নারীরা কিন্তু এখানে পরিদর্শক বা গুপ্তচরের কাজ করতো। তারা গুপ্ত খবরগুলিকে সংগ্রহ করে এনে সরকারকে বা রাজাকে সে বিষয়ে জানাতো বা ইনফর্ম করতো। গুরুত্বপূর্ণ বিষয়গুলি যেগুলি প্রতিবেদকরা জানাতো। প্রতিবেদক মানে কারা? যারা নিউজ পেপারে কাজ করতো আর কি, বিভিন্ন রাজ্যের বা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে এসে তারা তথ্য সংগ্রহ করে এনে প্রতিবেদকের কাজ করতো। বেশ, হ্যাঁ,
এখন প্রতিবেদকের বিষয়টি এতটা ইম্পর্টেন্ট ছিল এই কারণে বলতে যে সম্রাট যখন খাবার খেত তখনও প্রতিবেদকদের পারমিশন ছিল, তারা যদি মনে করতো যে ভীষণ এমার্জেন্সি এই মুহূর্তে জানানো, তখন কিন্তু তারা সম্রাটকে জানাতো। তাই প্রতিবেদকটা কতটা ইম্পর্টেন্ট ছিল মৌর্য সময়কালে বুঝতে পারছি। অশোকের শিলালেখ মিশর, ম্যাসিডন, সাইরিন, এপিরাস বা করিন্থে মৌর্য দূত গিয়েছিল। কোথায় কোথায় গেছিল মৌর্য দূত? মিশরে গেছিল, সাইরিন, এপিরাস বা করিন্থে এই সমস্ত জায়গায় মৌর্য দূত গিয়েছিলেন। দক্ষিণ ভারতে গেছিল চোল ও পাণ্ডবদের দরবারে, মৌর্য রাজপ্রাসাদ থেকে দূত গিয়েছিল। বেশ, এ থেকে বুঝতে পারছি যে বৈদেশিক যে রাজনৈতিক বিষয়, হ্যাঁ, সেটিও কিন্তু মৌর্য সময়কালে ছিল। চন্দ্রগুপ্তের সময়কাল থেকে সাম্রাজ্য প্রদেশে বিভক্ত ছিল আচ্ছা 5টি: উত্তরাপথ, তক্ষশিলা, অবন্তী, উজ্জয়িনী, দক্ষিণাপথ, সুবর্ণগিরি, কলিঙ্গ মানে তসলি এবং প্রাচ্য হচ্ছে পাটলিপুত্র। চন্দ্রগুপ্তের সময়কাল থেকে সাম্রাজ্য 5টি ভাগে বিভক্ত ছিল। উত্তরাপথ হচ্ছে তক্ষশিলাঞ্চল, অবন্তী যেটা সেটা হচ্ছে উজ্জয়িনীতে, দক্ষিণাপথ মানে সুবর্ণগিরিতে, কলিঙ্গ হচ্ছে তসলিতে এবং প্রাচ্য হচ্ছে পাটলিপুত্রতে। বেশ, নেক্সট হচ্ছে যে প্রদেশের শাসনে ছিল। ধৌলি শিলালিপি থেকে জানা যাচ্ছে যে তসলি প্রদেশের শাসক ছিল কুমার নামে পরিচিত। তসলি যে প্রদেশ মানে অশোকের সময়কালে আশেপাশে প্রদেশও তো ছিল, সেইগুলিতে কারা শাসন করত? তসলি প্রদেশের শাসনকর্তা যিনি ছিলেন তাকে বলা হতো কুমার। কুমার মানে এক্ষেত্রে কি রাজা পুত্রকে বলা হয় কুমার, রাজপুত্রকে। ব্রহ্মগিরি ও সিদ্ধপুরার অপ্রধান শিলালেখতে সুবর্ণগিরির শাসক হিসেবে বলা হয়েছে আর্যপুত্রকে। মানে আমরা এটা প্রশাসনিক ইতিহাস যখন পড়ছি তখন পারিপার্শ্বিক যে রাজা ছিল, পারিপার্শ্বিক যে অঞ্চলে রাজত্ব করতো সেই সম্পর্কেও অবহিত হওয়া প্রয়োজন আছে। সাম্প্রতিককালে পাওয়া অশোকের দ্বিভাষিক শিলালেখতে বলছে যে তার শাসনাধীন ছিল প্রচুর যবন ও গ্রিকরা। সুতরাং যবন এবং গ্রিকরাও তার শাসনের অধীনে ছিল। ধৌলি ও যৌগরা দ্বিতীয় শিলালেখ অশোকের নির্দেশ মহামাত্রদের তারা যেন সীমান্তে ভালোভাবে কাজ করে। ধৌলি দ্বিতীয় শিলালেখতে অশোক বলছেন, নির্দেশ দিচ্ছেন, কাদের নির্দেশ দিচ্ছেন? মহামাত্র, যে তারা যেন সীমান্তে ভালোভাবে কাজ করে, সীমান্তের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে বলে অশোক নির্দেশ দিয়েছেন। এখন মহামাত্রদের বিষয়ে মহামাত্র যারা ছিল, মহামাত্রের বেশ কয়েকটি মহামাত্র এখানে দেখতে পাচ্ছি। মহামাত্র, মানে শেষ, মানে সীমান্ত হচ্ছে শেষ অঞ্চল, সীমান্তে যারা শাসন। মহামাত্র যারা রাজকার্য এবং প্রাদেশিক কার্যে শাসন করত। স্ত্রীয়ধ্যক্ষ, রাজ অন্তপুরের নারীদের দেখাশোনা করত, তারা হলো স্ত্রীয়ধ্যক্ষ। বচভূমিক মহামাত্র যারা হলো গোচারণ ভূমির ভারপ্রাপ্ত, গরু মোষ গবাদি পশু যেখানে চারণ ক্ষেত্র আছে সেই সমস্ত অঞ্চল যারা দেখাশোনা করত। ধম্ম মহামাত্র হচ্ছে ধম্ম প্রচারের কর্মক্ষেত্র, যেখানে ধর্ম প্রচার করা হতো। নগর বিয়োহালক বা নগর ব্যবহারিক, যেখানে বিচার, নগরের যেখানে বিচার করতো তাকে বলছে নগর বিয়োহলক। দেশের পরবর্তী স্তরে ছিল অহল বা অহাল, মানে হচ্ছে জেলা। দেশের যে পরবর্তী স্তরের নিচু স্তরে যেটা হচ্ছে সেটা হচ্ছে অহল বা অহাল, অহালকে বলা হচ্ছে জেলা। বেশ, এবার আমরা জেলা বিষয়ে কিছু ইনফরমেশন নিয়ে নেব। জেলার শাসক মেগাস্থিনিস বলছেন যে অ্যাগ্রোনোময়দের বলছেন জেলার শাসক বলেছেন, জেলার শাসক হচ্ছে অ্যাগ্রোনোময়রা। রজ্জুকদের কাজ কি? রাজস্ব সংগ্রহ করা। নেক্সট হচ্ছে রজ্জুকদের কাজ হচ্ছে রাজস্ব সংগ্রহ করা। অর্থশাস্ত্রে রজ্জু শব্দ আছে। রজ্জু মানে হলো জমি, জমির পরিমাপ করাকে বলে রজ্জু, মানে দড়ি দিয়ে যখন জমির পরিমাপ করা হতো সেটাকে বলা হয় রজ্জু। এটি হলো অর্থশাস্ত্রের রজ্জু। আবার এদিকে রজ্জুক হচ্ছে রাজস্ব সংগ্রহ করে, এরকম কর্মচারী হচ্ছে রজ্জুক। তাই রজ্জুক এবং রজ্জু দুটো আলাদা বিষয়, মনে রাখতে হবে। রজ্জুক হচ্ছে যারা রাজস্ব সংগ্রহ করে, রজ্জু মানে হচ্ছে দড়ি, যে দড়ি দিয়ে জমি পরিমাপ করা হতো। বেশ, পরবর্তী যুক্ত নামে এক ধরনের কর্মচারী ছিল যারা হিসাব রক্ষক ছিল তারা যুক্ত নামে কর্মচারীরা। নেক্সট হচ্ছে বিষয় জনপদ কাকে বলে? 800 গ্রাম নিয়ে যে জনপদ বা স্থানীয় বলা হতো, 800 গ্রাম নিয়ে যে তৈরি হতো যে এলাকা তাকে বলা হতো জনপদ বা স্থানীয়। 400 গ্রাম নিয়ে যে জনপদ গঠিত হতো তাকে বলা হতো দ্রোণমুখ। কি বলা হতো? দ্রোণমুখ। 200টি গ্রাম নিয়ে গঠিত হতো খর্বটিক এবং 10টি গ্রাম নিয়ে গঠিত হতো সংগ্রহণ।
অর্থশাস্ত্রে গ্রামিকদের ওপরে থাকতো গোপ। অর্থশাস্ত্রে বলা হচ্ছে গ্রামিকের ওপরে থাকতো গোপ, 5 থেকে 10টি গ্রামের দায়িত্ব থাকতো এর উপরে, গোপর উপরে। গোপ রাজস্ব সংগ্রহ করত। স্থানিক ছিল উচ্চ পদস্থ কর্মচারী, তার উপরে ছিল প্রদৃষ্ট। এই বিষয়গুলি বারবার রিভাইজ করে করে মনে রাখতে হবে। মেগাস্থেনিস নগর ও পৌর শাসনের ব্যবস্থার কথা বলেছেন। অস্টিনময় 30 জন সদস্যের সমন্বয়ে গঠিত বলেছেন। কতজন সদস্য? 30 জন সদস্যের সমন্বয়ে গঠিত বলেছে। নগর বা পৌর শাসন ব্যবস্থা চলত 30 জন সদস্যের দ্বারা। অশোক নিজেও প্রজাদের সুবিধা অসুবিধার কথা শুনবে। অশোক কি বলছে? অশোক নিজেও রাজা, কিন্তু নিজেও কিন্তু প্রজাদের সুবিধা অসুবিধার কথা শুনতো আর কি। বেশ, 232 খ্রিস্টপূর্বাব্দে অশোকের মৃত্যু হয়। 232 বিসিতে। 187 খ্রিস্টপূর্বাব্দেতে সাম্রাজ্যের পতন হয়ে যায়। হরপ্রসাদ শাস্ত্রী বলছে, এখন আমরা উপস্থিত হয়েছি মৌর্য সাম্রাজ্যের পতনের বিষয়ে। হরপ্রসাদ শাস্ত্রী বলছে অশোকের পরাজয়ের কারণ হলো ব্রাহ্মণ বিদ্বেষী। কারণ অশোক বৌদ্ধ ধর্মকে মানত এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল গোটা পৃথিবীতে। তাই হরপ্রসাদ শাস্ত্রী, প্রখ্যাত ঐতিহাসিক, তার মন্তব্য হলো অশোকের যে পরাজয়, মৌর্য সাম্রাজ্যের যে পরাজয়, তার কারণ হলো অশোকের ব্রাহ্মণ্য বিদ্বেষী। হ্যাঁ, পঞ্চম মুখ্য স্তম্ভ শাসনে বলা হচ্ছে পশু বলির বিরোধিতা করা হয়েছিল অশোকের। পঞ্চম স্তম্ভ শাসনে যে পশু বলি ব্রাহ্মণদের রুজি রোজগারের মাধ্যম ছিল। ব্রাহ্মণদের স্বার্থে আঘাত লাগে। কাদের স্বার্থে আঘাত লাগে? ব্রাহ্মণদের। অশোক শূদ্র শাসক, অশোক হচ্ছে শূদ্র শাসক। তার দ্বারা এই যে অতি প্রচলিত একটি ব্যবস্থা পশু বলি, তার দ্বারা বাধাপ্রাপ্ত হলো। সেটি কিন্তু ব্রাহ্মণরা মেনে নিতে পারলো না অত সহজে, যে কারণে তারা বিরোধিতা করেছিল। তাই হরপ্রসাদ শাস্ত্রীর মতে ব্রাহ্মণ বিদ্বেষী হলো মৌর্য সম্রাট অশোকের পতনের মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ। প্রথম ক্ষুদ্র গিরিশাসন থেকে জানা যাচ্ছে, মানে হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যে অশোকের প্রথম ক্ষুদ্র গিরিশাসনে এইরকম উল্লেখ রয়েছে যে এতদিন যাদের ভূদেব বলে গণ্য করা হতো, আমি তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি, বা তিনি তাদের মিথ্যা প্রতিপন্ন করেছে। ভূদেব মানে এখানে হলো ব্রাহ্মণরা। যে ব্রাহ্মণরা এতদিন দেবতার বা ঈশ্বরের প্রতিনিধি বলে মর্তে বা এই পৃথিবীতে রাজ করছিল, যে আমরাই হলাম সমস্ত বিষয়ের নিয়ন্তা, তাদের অশোক ভুলুণ্ঠিত করেছে, মিথ্যা প্রমাণিত করে দিয়েছে। যে থেকে বোঝা যায় যে অশোক ছিল ব্রাহ্মণ্য যে আচার অনুষ্ঠান তার বিরোধী। বেশ, ধর্ম মহামাত্র সৃষ্টি করেছিল। ব্রাহ্মণদের স্বার্থে আঘাত লাগে যার দ্বারা। 187 খ্রিস্টাব্দে পুষ্যমিত্র শুঙ্গ এক ব্রাহ্মণ যে মৌর্য সম্রাট বৃহত্তত্ত্বকে হত্যা করেছিল। এখানে পুষ্যমিত্র শুঙ্গ ছিলেন একজন ব্রাহ্মণ যে মৌর্য সম্রাট বৃহত্তত্ত্বকে হত্যা করেছিল। এ থেকে বোঝা যায় যে সত্যি কি মৌর্য শাসক অশোক ব্রাহ্মণ বিদ্বেষী চূড়ান্ত ছিল? যদি না হয়ে থাকে তাহলে সেই পুষ্যমিত্র সিংহ ব্রাহ্মণ কেন বৃহত্তত্ত্বকে হত্যা করলো? তাহলে ধর্ম মহামাত্র সৃষ্টি ব্রাহ্মণদের স্বার্থে আঘাত করেছিল। ধর্ম মহামাত্র মানে অশোকের যে ধর্ম, সে ধর্ম প্রচার, যাতে ব্রাহ্মণদের বাজারে ভাটা পড়েছিল। অশোক ছিল ভারতের প্রথম বৌদ্ধ সম্রাট, একথা বলেছেন ঐতিহাসিক ডক্টর আহির। অশোক ছিলেন প্রথম বৌদ্ধ সম্রাট, একথা বলেছেন ডক্টর ঐতিহাসিক আহির। ছান্দোগ্য উপনিষদে এবং উপনিষদে অহিংসার ওপর জোর দেওয়া হয়েছে। তখন এখানে বলছে যে অশোকই শুধুমাত্র অহিংসার উপর জোর দিয়েছে, যে পশু বলি করা যাবে না তা কিন্তু নয়। ছান্দোগ্য উপনিষদে কিন্তু উল্লেখ আছে যে অহিংসার উপর জোর দেওয়া আছে, অর্থাৎ অহিংসা করা যাবে না। কিন্তু শুধুমাত্র কিন্তু প্রচলিত ধর্মে, যেমন এখনও বর্তমান সময় আমরা দেখতে পাই যে পশু বলি ব্যাপক হারে প্রচলিত। তা হচ্ছে সংকীর্ণ স্বার্থ, সংকীর্ণ মানুষের যে ব্রাহ্মণ্যবাদী যে ব্যবস্থা, তাতে কিন্তু এই প্রচলিত ব্যবস্থার বশবর্তী হয়ে কিন্তু এই পশু বলি চালু হয়েছিল। এর সঙ্গে ধর্মের বিন্দুমাত্র কোনো যোগাযোগ ছিল না, বা এখনো নেই। অশোক তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তুলেছিল। অর্থশাস্ত্রে বলা হচ্ছে, বেশ, এইচ.সি. রায়চৌধুরী বলছেন যে দিব্যবদনে উল্লেখ আছে বিন্দুসারের শহর তক্ষশিলা বিদ্রোহ করেছে। অশোককে সেখানে পাঠালে জনগণ বলল যে আমরা স্থানীয় শাসকের বিরোধিতা করছি, আমরা কিন্তু অশোক বা বিন্দুসারের বিরোধিতা করছি না। এইচ.সি. রায়চৌধুরী বলছে যে অন্য সাম্রাজ্যে, মানে এই যে তক্ষশিলাতে যে বিদ্রোহ হলো,
তা কেন বিদ্রোহ হলো? তার কারণ বলছে যে স্থানীয় যে শাসকরা ছিল তারা কিন্তু দুর্বৃত্ত হয়ে গেছিল, এই কারণে কিন্তু বিদ্রোহ হয়েছিল এবং সেই কারণেই মৌর্য সাম্রাজ্যের পতন ধীরে ধীরে ত্বরান্বিত হয়। কথা বলছেন ঐতিহাসিক এইচ.সি. রায়চৌধুরী। এবং সেই তক্ষশিলা অঞ্চলের মানুষদের কথাই এটা স্পষ্ট হচ্ছে যে তারা অশোক বা অন্যান্য যে বিন্দুসার তাদের দ্বারা কিন্তু শোষিত নয়, তাদের যে স্থানীয় শাসক তারাই তাদের উপর অত্যাচার করছে। অশোকের রাজত্বকালে তক্ষশিলায় বিদ্রোহ হয়েছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে সম্রাট অশোকের সময়কালে কোথায় বিদ্রোহ হয়েছিল? তক্ষশিলাতে। বেশ, রোজক নামে যে ইম্পর্টেন্ট কর্মচারী ছিল তারা নিজেদের মতন করে শাসন করতে শুরু করে জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে এদের পরে। রজুকরা নিজেদের যে শাসন পেয়েছিল তারা নিজেদের মতো শাসন করতে শুরু করে এবং তারা নিজেদের ক্ষমতাকে নিজেদের মতন করে কাজে লাগায়। এই যে ব্যবস্থা তার দ্বারা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছিল। ধম্মনীতি সেনাবাহিনীকে অসাড় করে দিয়েছিল, এই কথাটি উল্লেখ করছে কে? এইচ.সি. রায়চৌধুরী। এগুলি সমস্ত বক্তব্য এইচ.সি. রায়চৌধুরী বলছেন যে ধম্মনীতি সেনাবাহিনীকে অসাড় করে দিয়েছিল। কারণ ধম্মনীতির পরে অশোক প্রতিজ্ঞা নিয়েছিল যে কোনো রকম হিংসার আশ্রয় নেবে না। তাই সেনাবাহিনী যখন যুদ্ধ ছেড়ে দেবে তখন সেনাবাহিনী কি? সেনাবাহিনী তো তখন দুর্বল হয়ে পড়বে, কারণ প্র্যাকটিস ছাড়া তো সেনাবাহিনী সেই শক্তিশালী থাকবে না, তারা তো অসাড় হয়ে পড়বে, তারা তো লেজি হয়ে যাবে। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই মতকে সমর্থন করছে। আচ্ছা, পরবর্তী শাসক যারা ছিল অশোকের, শালিশুকের সময়কালে অত্যাচার পতনের কারণ বলে উল্লেখ করছে। শালিশুকের যে সময়কালে সে মানে সাম্রাজ্যের শাসন ব্যবস্থা ঠিক ছিল না, এটি একটি কারণ বলে উল্লেখ করে। এগুলি কিন্তু বিভিন্ন ঐতিহাসিকদের মতবাদ, মানে এইচ.সি. রায়চৌধুরীর মতবাদ। অশোকের এক বংশধর জলৌক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করে, মানে অশোক যে ধম্মনীতি যে আদর্শ প্রচার করেছিল তার পরবর্তী বংশধররা কিন্তু সেই আদর্শকে মেনে চলেনি, সুস্থভাবে সম্পূর্ণভাবে মেনে চলেনি, বা তার যে বিষয়টি ছিল তারা কিন্তু অনুসরণ করেননি। এখন রমিলা থাপারের বক্তব্য আমরা দেখব। ঐতিহাসিক রমিলা থাপার বলছেন যে অহিংসা নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী নয়। অহিংসা নীতি মৌর্য সাম্রাজ্যের পতনের জন্য দায়ী নয়, কারণ অশোক সেনাবাহিনী ভেঙে দেননি। সেনাবাহিনী অশোকের ছিলই, প্রয়োজন যদি পড়ে তাহলে অশোক কিন্তু সেনাবাহিনী ব্যবহার করত। সুতরাং অহিংসার যে বিষয়, সুতরাং শাসন ব্যবস্থা যে দুর্বল হয়ে গেছিল সেটা ঠিক, কিন্তু অহিংসা নীতির কারণে যে মৌর্য সমাজের পতন হয়েছিল এটা রমিলা থাপার মনে করেন না। 2 নম্বর যে কারণ তা হচ্ছে কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। শাসন ছিল রাজা শীর্ষে ছিল, রাজা ছিল কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা এবং কেন্দ্রের যে নির্দেশ তাই এখানে অশোকের শাসন ব্যবস্থার মুখ্য বিষয় ছিল। আচ্ছা, রমিলা থাপারের আরও বক্তব্য হচ্ছে যে খরচের পরিমাণ যে হারে বেড়েছিল সে হারে কিন্তু আয় ছিল না। সুতরাং অর্থনৈতিক বিষয়ে সমস্যার কথা রমিলা থাপার এখানে মুখ্যভাবে গুরুত্ব দিয়েছেন যে হ্যাঁ, যতটা পরিমাণ খরচ করছিল ততটা পরিমাণ কিন্তু ইনকামের সোর্স কিন্তু সেখানে বা সেই মৌর্য সাম্রাজ্যে ছিল না তখন। এখন আমরা যদি দেখতে যাই যে ওভারঅল দেখব যে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি। অশোক যদি চন্দ্রগুপ্তের মতো রক্ত লৌহ নীতি অনুসরণ করত তাহলে এত তাড়াতাড়ি পতন হতো না, একথা কিন্তু ঠিক। অশোক যদি মৌর্য সাম্রাজ্যের চন্দ্রগুপ্ত যেমন ছিল রক্ত লৌহ নীতি, চারিদিক যেমন অস্ত্রের জোরে অধিকার করে নেওয়া, সেরকম নীতি যদি অশোক কলিঙ্গ যুদ্ধের পরবর্তীকালেও এই নীতি যদি অনুসরণ করতো তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এই সাম্রাজ্যটা ভেঙে পড়তো না। যা অশোকের মৃত্যুর পরপরই প্রায় অর্ধ শতাব্দী 50 বছরের মধ্যে কিন্তু সাম্রাজ্য ভেঙে গিয়েছিল। আচ্ছা, বিচারে রোজযুগদের ব্যাপক স্বাধীনতা দেওয়া হয়েছিল এবং রোজযুগরা যে অবাধ স্বাধীনতা ভোগ করেছিল, যে কারণে আঞ্চলিক যে অঞ্চলগুলি ছিল সেই অঞ্চলগুলিতে তারা নিজেদের মতন করে শাসন করতে শুরু করে, যে শাসন ব্যবস্থা কিন্তু স্থানীয় শাসকরা মানে স্থানীয় মানুষরা মেনে নিতে অনেক ক্ষেত্রে পারেনি, যেই কারণে মৌর্য সাম্রাজ্যের যে ভিত্তি সেটা দুর্বল হচ্ছিল, ধীরে ধীরে তার ঘুণ ধরছিল। পরবর্তী শাসকরা যোগ্য ছিল না। অশোকের পরবর্তী শাসকরা অশোকের মতন তীক্ষ্ণ বা চন্দ্রগুপ্তের মতন সেই দিগ্বিজয়ী শাসক কিন্তু ছিলেন না। তারা যদি সেরকম হতেন তাহলে কিন্তু এত তাড়াতাড়ি মৌর্য সাম্রাজ্যের পতন হতো না। অশোকের মৃত্যুর 25 বছর পরে ব্যাক্ট্রীয় গ্রিকরা ভারতে আক্রমণ করে। তাহলে ভারতে যে বিদেশি আক্রমণ ঘটলো, যে বিদেশিদের চন্দ্রগুপ্ত মৌর্য একসময় সকল বিদেশিকে ভারত থেকে উত্তর পশ্চিম অঞ্চল থেকে তাড়িয়ে দিয়ে
সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, সেই বিদেশিরা কিন্তু অশোকের মৃত্যুর 25 বছর পরেই কিন্তু বিদেশিরা আবার প্রবেশ করতে শুরু করলো। সেদিকে বুঝতে পারা যাচ্ছে যে অশোকের পরবর্তী সময়ে কিন্তু মৌর্য সাম্রাজ্য কতটা দুর্বল হয়ে গিয়েছিল। এখন এই ব্যাকট্রিয় গ্রিকরা যে ভারতে প্রবেশ করে সেই তথ্য আমরা পাচ্ছি গার্গী সংহিতা এবং পতঞ্জলির মহাভাষ্য থেকে। তাহলে অশোকের সময়কালের প্রশাসনিক ব্যবস্থাটি দেখুন, অশোকের সময়কালে মৌর্য যুগের বিরাট একটি ভ্যাস্ট ইতিহাস আছে। মৌর্য যুগ বিরাট অনেক বহু দীর্ঘ সময় ধরে চলা মৌর্য যুগ, যে তার ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা মূলত ইতিহাসের উপাদান মেগাস্থিনিসের রচনা কৌটিল্যের বিষয় থেকে জানতে পারলাম। তার প্রশাসনিক ব্যবস্থা তো আর একটু সামান্য বিষয়ের মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। তাই এত বড় 137 বছর ইতিহাস জানতে গেলে এই বিষয়গুলিকে বারবার কিন্তু পড়তে হয়। 137 বছরের ইতিহাস, 87 বলছে, 137 বছরের ইতিহাস যদি আমাদের মনে রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের মৌর্য যুগের যে সময়কাল 137 বছরের ইতিহাস যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে এই বিষয়গুলিকে বারবার রিভাইজ করতে হবে এবং প্রয়োজনে এগুলিকে নোট বানিয়ে নিতে হবে। এখানে মোটামুটি প্রায় A to Z কমপ্লিট করা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা মৌর্য যুগের। তাহলে এই ছিল মৌর্য শাসন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এবং মৌর্যের পতনের কারণ। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয় নিয়ে মৌর্য যুগেরই হয়তো সামাজিক বিষয় নিয়ে বা অন্য কোনো বিষয় নিয়ে পড়ব। এখনকার পর্যন্ত ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে।